আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আমি জুবাইর ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিও টাইটেলটি হলো 30,000-এর সেরা ক্যামেরা ফোন, পিক্সেল 8 এ ফুল রিভিউ ইন বাংলা 2025। হ্যাঁ, 30,000-এর সেরা ফোন ক্যামেরা ফোন, এটা অবশ্যই সম্ভবত একটা ইউজ ফোন যতটুকু মনে হচ্ছে, আনঅফিসিয়াল ফোন। তো তোমরা জানোই, ভালো করে জানো 16 ডিসেম্বর পর থেকে কি আনঅফিসিয়াল ফোন কি তোমার কি মানে এগুলা কি সিম নেটওয়ার্ক বন্ধ করে দেবে। তো বি কেয়ারফুল, যারা কিনবে অবশ্যই আগে থেকে কিনে নিবে। তো এটা আজকে আমরা রিভিউ দেখবো। অবশ্যই ভিডিওটি নিচে ট্যাগ যাপোর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখি এটা আসলে কতটা ভ্যালু ফোনে বা কতটা কি ক্যামেরা কিং ফোন বা ক্যামেরা ফোন, সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো বেশি দেরি না করে ভিডিওর কার্যক্রম শুরু করি। তার আগে একটাই কথাই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। আর যদি পারো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি আরেকটু পারো তার ভিডিওটা গিয়ে পুরো দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। হাই, কি অবস্থা সবার? এই ধরনের ওকে। স্মার্টফোন যারা রিসেন্টলি কেনার কথা চিন্তা করতেছেন তাদের অবস্থা খুব বেশি একটা ভালো হওয়ার কথা না, কারণ সবাই জানেন যে 4-5 দিন পরেই হচ্ছে যে এই ধরনের স্মার্টফোনগুলোর দাম 50-60% বেড়ে যাবে। হুম। তার মানে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে যে স্মার্টফোনটা আপনি এই মুহূর্তে কিনতে পারতেছেন, 4-5 দিন পরে গিয়ে সেই স্মার্টফোনটাই আপনাকে কিনতে হবে। আর এটা হলো তোমার পিক্সেল 8 এর ডিজাইনটা আসলে ইউনিক, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, পিক্সেলের বেশিরভাগ ডিজাইন সিমিলার কোয়ালিটি, মানে ক্যামেরার সাথে অনেক সিমিলার থাকে, বাট এটা ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। দেখতে আমার কাছে ভালোই লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি। 1,50,000 থেকে 1,60,000 টাকা খরচ করে। ডিজাইনটা আসলে হ্যাঁ, সুন্দর। ঠিকই শুনছেন। যার কারণে দেখছি যে রিসেন্টলি প্রচুর মানুষজন ফোন কেনা বেচা করতেছে। আগে যে ফোনটা ইউজ করতেছিল সেইটা সেল করে দিয়ে নতুন ফোনে আপডেট করতেছে, কিংবা নতুন অবস্থায় অনেকে এই ফোন কিনতেছে। তো এই জিনিসটা রিসেন্টলি প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং স্মার্টফোনের যারা দোকানদার রয়েছে তাদের দোকান টোকান বন্ধ করে রাস্তায় নেমে আন্দোলন করতেছে। তো এই মুহূর্তে এসেও যদি আপনি চিন্তা করেন যে আর মাত্র 4-5 দিন হাতে রয়েছে, এর আগে একটা স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট অলমোস্ট 30,000 টাকা এবং এই বাজেটে বেস্ট ক্যামেরা ফোন আপনি কিনতে চান, তাহলে এই পিক্সেল 8 এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ ওকে। এই বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এই পিক্সেল 8a, এইটা তো খাতা কলমে সবাই বলতেছে, কিন্তু রিয়েল লাইফে এই পিক্সেল 8 এটা ব্যবহার করতে গিয়ে আমি কিছুটা হতাশ হয়েছি। কারণ যে জায়গায় সবাই বলতেছে এই পিক্সেল 8 এটা আসলে ক্যামেরার জন্য বেস্ট এবং পিক্সেলের ডিভাইসগুলো ক্যামেরার জন্য বেস্ট, এটা সবাই বলে থাকে, কিন্তু আমি এই জায়গায় বলতে পারতেছি না, কারণ এটার ক্যামেরা আমাকে খুব বেশি একটা স্যাটিসফাইড করতে পারে নাই। সেসব ব্যাপারে তো অবশ্যই কথা হবে। আপনি যদি এই পিক্সেল 8a অথবা যে কোনো ধরনের পিক্সেল ডিভাইস কিনতে চান, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন পিক্সেল হেভেনে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই পিক্সেলের ডিভাইস কিনবো, অথেন্টিক ডিভাইস কোথায় পাবেন? তাহলে কিন্তু আপনি পিক্সেল হেভেন থেকে কালেক্ট করতে পারেন। তার থেকে বড় কথা হচ্ছে যে পিক্সেল ডিভাইসগুলোতে যদি গ্রিন লাইন পড়ে, তাহলে কিন্তু তারা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। তার মানে আপনি ফোন কিনে আনার পরে 15 দিনের মধ্যে যদি কোনো ধরনের গ্রিন লাইন টিন লাইন পড়ে যায়, তাহলে কিন্তু তারা চেঞ্জ করে নতুন আরেকটা ফোন দিবে। বাই দ্য ওয়ে, কোনো ফিজিক্যাল ড্যামেজ কিন্তু তারা অ্যালাউ করবে না, মানে ফোন ভেঙে গেছে ফেটে গেছে তাহলে তো তারা চেঞ্জ করে দিবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যারা ঢাকার বাহিরে থাকেন তারা কিন্তু মাত্র 120 টাকা অ্যাডভান্স করে পিক্সেল হেভেন থেকে এই ধরনের পিক্সেলের যে কোনো ডিভাইস কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনার নিতে পারবেন এবং আপনার ফোনটা হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনি কন্ডিশনার টাকা পে করে ফোনটা নিতে পারবেন। আর এই ধরনের পিক্সেলের নাম শুনলেই আমাদের মাথায় আরেকটা চিন্তা এখন চলে আসে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, যে ফোনের মধ্যে নেটওয়ার্ক ঠিকঠাক পাবে কিনা। নেটওয়ার্ক নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না, হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম এখন পিক্সেল 8 সিরিজে গিয়ে আসলে খুব বেশি একটা হয় না। তারপরে যদি আপনি সামহাও নেটওয়ার্ক ইস্যু ফেস করেন, তাহলে কিন্তু আপনি 2 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। মানে হচ্ছে আপনি পিক্সেল হেভেন থেকে যদি নেন, তাহলে 2 মাস পরে গিয়ে আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন, মানে ফোনটাকে চেঞ্জ করে নতুন আরেকটা ফোন নিতে পারবেন যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন। আই থিঙ্ক 8 যদি নেন কিংবা 8a অথবা 8 প্রো এই ডিভাইসগুলো নেন, তাহলে নেটওয়ার্ক নিয়ে খুব বেশি একটা প্যারা খাবেন না। যাই হোক, পিক্সেল হেভেনের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন। এইটা ডিজাইনটা আমার কাছে সত্যি বলতে কিউট লাগছে। হ্যাঁ, দেখেন যে একদমই গোলগাল, একদমই মানে কর্নারগুলো অনেক বেশি রাউন্ড করে দেওয়া হচ্ছে। না, দেখতে আসলে সুন্দর, খুবই কিউট। মানে পিক্সেলের অন্যান্য ডিভাইস থেকে ডিভাইসটা আসলে একটু ইউনিক এবং দেখতে খুবই সুন্দর। বিশেষ করে কর্নার এরিয়াগুলো আসলে অনেক রাউন্ড দেখা যাচ্ছে, যেটা দিতে আসলে অনেক সুন্দর এবং কিউট লাগছে আসলেই। তো চলো ভিডিওটি প্লে করি। মানে হাতে নিয়ে লং টাইম ইউজ করতে গেলে খুবই কমফোর্টেবল লাগে এবং এর ব্যাক সাইডটাও কিন্তু অনেকটাই রাউন্ডেড এবং এটা হাতে নিতেও কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। এর কারণ হচ্ছে এই ফোনে যে ফ্রেমটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। কিন্তু প্রিমিয়াম লাগলেও এর ব্যাক সাইডে ইউজ করা হচ্ছে প্লাস্টিক। বাট ও। প্লাস্টিক শুনে হতাশ হওয়ার কিছু নাই, কারণ 15-20 হাজার টাকা দিয়ে যে ধরনের প্লাস্টিক আপনারা ফোনের মধ্যে পান, সেটা থেকে অনেক অনেক বেটার কোয়ালিটির প্লাস্টিক কিন্তু এটাতে ইউজ করা হয়েছে, যার কারণে হাতে নিতে কোনো অবস্থাতেই চিপ ফিল হয় না এবং এটাতে স্ক্র্যাচ পড়ার চান্সও কিন্তু অনেকটাই কম। আমি এটা কিন্তু ব্যাক কভার ছাড়াই অনেক দিন ধরে ইউজ করতেছি, একটা স্ক্র্যাচও এখন পর্যন্ত পড়ে নাই। বাট আমি রিকমেন্ড করবো যে অবশ্যই একটা কেস ইউজ করার জন্য। আর এর ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এইটা শুনে অনেকটা কমই মনে হচ্ছে, কারণ যে জায়গায় এখন ভিক্টাস 3 কিংবা ভিক্টাস 2 এই ধরনের ফোনগুলো অ্যাভেলেবেল আমরা দেখে থাকি
প্রোটেকশন, সেই জায়গায় এটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 3 এটা অনেকটাই কম মনে হচ্ছে। কিন্তু কম হোক আর বেশি হোক, আপনি হতাশ হবেন হচ্ছে এইটার ডিসপ্লের দিকে তাকালে। দেখেন ডিসপ্লের চারপাশে ওরে ভাই কত মোটা, মনে হয় অনেক মোটা। ট্রাক ট্রেন সবকিছু একসাথে চালানো যাবে এরকম একটা অবস্থা। এই ফোনটা সেটাই তো। মানুষজন কিনতে না চাওয়ার অন্যতম কারণই কিন্তু ওই যে এইটা, এই ডিসপ্লের চারপাশে চিন বেজেল, এত মোটা চিন বেজেল এত বেশি টাকা খরচ করে কে কিনবে আমি জানি না। কারণ এই 30,000 টাকা বাজেটেই স্যামসাং এর S22টা পাওয়া যাচ্ছে, যেটার চিন বেজেল দেখলে মনে হয় যে মানে ফোনটাই হাতে ধরে বসে আছি, হাতে নিলে এরকম একটা ফিল দেয়। তো সেই জায়গায় যখন এইটার ডিসপ্লের দিকে তাকানো যায় তখন মানে হতাশ হওয়া ছাড়া আসলে ডিসপ্লে চিন বেজেল, হ্যাঁ সব দিক দিয়েই কি বলে মানে বেশ মোটাই দেখা যায়। লোয়ার চিনটা বেশি, মানে লোয়ার যে বেজেলটা বেশ মোটা, আর আপার চিন বা লোয়ার চিন বা সাইড চিন যেটাই বলো, চিনগুলো বেশ মোটাই দেখা যাচ্ছে, খারাপ না। বা অনেক খারাপ বলতে কি, আসলে অনেক মোটা, দেখতে খারাপ লাগছে। আর পাঞ্চুর কাটোটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে ডিসপ্লে হিসেবে, খারাপ না। আর ডিসপ্লে কালার কোয়ালিটি দেখো খুবই ন্যাচারাল এবং খুবই কালারফুল মনে হচ্ছে, এটা দেখতে খুবই ভালো লাগছে, এটা খারাপ না। চলো বিউটি প্লে করি। আর কোনো উপায় নাই, কারণ এরকম চিন বেজেলের ডিসপ্লে এখন অফিসিয়াল মার্কেটে 20,000 টাকা দামের ফোনের মধ্যেও পাওয়া যায় না। 20,000 টাকার ফোনেও এর থেকে ন্যারো বেজেল দেওয়া হয়। তো সেই জায়গায় যদি এইটা নিয়ে আপনার কোনো ধরনের প্যারা না হয় তাহলে আপনি এটা চুজ করতে পারেন। এই জায়গায় 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা HDR সাপোর্ট করে এবং 120 হার্টজ হচ্ছে এটার হায়ার রিফ্রেশ রেট, এবং এটার পিক ব্রাইটনেসও কিন্তু অনেক বেশি, 2000 নিটস পর্যন্ত যেতে পারে, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গিয়েও ব্রাইটনেস নিয়ে আমি কোনো অবস্থাতেই প্যারা খাই নাই। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। একটা পিক্সেলের যে ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলো রয়েছে কিংবা অন্যান্য কোম্পানির যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে খুব ভালোভাবেই কিন্তু কম্পিট করতে পারবে। ডিসপ্লে আসলে সুন্দর, খারাপ না। জাস্ট যদি আপনি বেজেলটাকে স্কিপ করতে পারেন, ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আই থিঙ্ক কেউ কমপ্লেন করবে না। আর যারা হচ্ছে গ্রিন লাইন নিয়ে চিন্তায় থাকেন যেটার মধ্যে গ্রিন লাইন পড়বে কিনা, পিক্সেলের ডিভাইসে রিসেন্টলি টুকটাক গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে, বাট এই স্যামসাং এর মতো কিংবা OnePlus এর মতো এত বেশি মানে গণহারে গ্রিন লাইন পড়তেছে যে ব্যাপারটা এরকম না। গ্রিন লাইন পরে বাট টুকটাক আপনার কপাল যদি অনেক বেশি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আপনার কপালে গ্রিন লাইন পড়ে গেলে যেতেও পারে, কিন্তু এটা ডিসপ্লে নিয়ে আমি কমপ্লেন করতেছি না। এই ডিসপ্লেতে আমি গেমিং করেছি এবং মুভি টুভি দেখেছি, আমার কাছে খুব একটা প্যারা মনে হয় নাই, কারণ আমার কাছে এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট ফোনগুলাই বেশি পছন্দ হয়। ডিসপ্লেটা ভাই আসলে খুবই কালারফুল, দেখো মানে একদম ডিসপ্লে কালারফুল হওয়ার তাই দেখে তুমি প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। যদিও তোমার চিন বেজেল অনেক মোটা, যেটা দেখতে খুবই খারাপ লাগছে, বাট তুমি যখন কন্টেন্ট ওয়াচিং করবে বা ভিডিও দেখবে তখন দেখে খুবই মজা পাবে, কারণ ভিডিও দেখতে খুবই মজা লাগবে, বা অনেক কালারফুল একটা ডিসপ্লে এবং খুবই ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। তো যাদের কাছে এই ধরনের ছোটোখাটো ফোন পছন্দ হয় তাদের আই থিঙ্ক এটা নিয়ে খুব বেশি একটা প্যারা হবে না, বাট যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে গেমিংয়ের জন্য এই ডিভাইস কিনবেন কিনা, কারণ গেমারদেরকে অনেক অনেক বেশি হতাশ করেছে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এইটার ক্যামেরা আমাকে কিছুটা হতাশ করেছে, কিছুটা কেন হতাশ করেছে সেটাই একটু বলি। এটার মধ্যে মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং তার পাশে একটা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবেও কিন্তু একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এটার ক্যামেরা হতাশ করার অন্যতম কারণ হচ্ছে এই বাজেটেরই অন্যান্য স্মার্টফোনের মধ্যে আপনি কিন্তু 3টা ক্যামেরা পেয়ে যাবেন, মানে হচ্ছে 3x এর একটা টেলিফোটো লেন্স পাবেন, যেটা কিন্তু এটার মধ্যে মিসিং। প্রথম তো এটা গেল, এটাকে সাইডে ফেলেন, দেন যদি আপনি এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখেন যে পিকচারগুলো কিন্তু খুবই ডিটেল এবং শার্প পিকচার কিন্তু ক্যাপচার করতে পারে, কিন্তু সেই পিকচারটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের কন্ট্রাস্টের কারণে শ্যাডো এরিয়াগুলা অনেক অনেক বেশি ডার্ক করে দিচ্ছিল, সেই জায়গার ডিটেল একদমই নাই হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আপনি যদি এইটার সাথেই সাইড বাই সাইড স্যামসাং এর S22টাকে কম্পেয়ার করেন তাহলে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে যে S22 এর পিকচারটাকেই চুজ করবে। এর কারণ হচ্ছে যে সেইটার পিকচারটা অনেক বেশি ভিভিড, অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি ব্রাইট মনে হচ্ছিল এই পিক্সেল থেকে। এ ধরনের পিক্সেল ডিভাইস যারা কিনে তারা হয়তো বা সবাই জানেন যে এটা থেকে একদমই ট্রু ন্যাচারাল যে কালারটা সেটাই পাবে। এই শীতের দিনের ওয়েদারে যখন ছবি তোলা যায় সেটা আরও বেশি ডাল লাগে। তো সেই জায়গায় যদি আপনি এই ধরনের পিকচার কোয়ালিটি পছন্দ করেন কিংবা এই স্যাম্পলগুলো দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে পিক্সেল থেকে আপনি কেমন লেভেলের পিকচার পেতে পারেন। হ্যাঁ বেশ ন্যাচারাল ছবিগুলো আসলে, হ্যাঁ ছবিগুলো ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে, ভালোই ক্লিয়ার এবং শার্পনেসে কোনো ঘাটতি নেই। ডিটেলসে তেমন ঘাটতি নেই, বাট একটু কালারফুল, ঠিক আছে। কালারফুল বলতে কি মানে ডার্ক কালার, ঠিক আছে, অনেকটা ডার্ক কালার প্রোভাইড করে এই আর কি, বা বেশ ন্যাচারাল ভাবে প্রোভাইড করে। তো ছবিগুলো খারাপ না, দেখতে খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই কাজ চালানো যাবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি চাইলে এই পিক্সেলটা দেখতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি 30,000 টাকা বাজেটে পিক্সেলের এই পিকচারগুলো খুব বেশি ভালো লাগে নাই। তার থেকে বড় প্রবলেম যেটা নিয়ে আমি ফেস করলাম সেটা হচ্ছে যে পোর্ট্রেট মোড। এটার পোর্ট্রেট মোডে গেলে তো অবশ্যই এটাতে টেলিফোটো লেন্স নেই, আপনাকে মেইন লেন্সের উপরেই নির্ভর করতে হবে, এবং মেইন লেন্সে আপনি যদি পোর্ট্রেট মোডে যান তাহলে বাই ডিফল্ট এটা কিন্তু 1.7x এবং 2x সাজেস্ট করে, এবং এটাকে চাইলে কিন্তু আপনি ডিজিটালি 3x পর্যন্ত জুম করে হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। কিন্তু পোর্ট্রেট তোলার বেলায় আপনি কোনো অবস্থাতেই আপনি কাস্টমাইজ করতে পারবেন না, আসলে ব্লার কতটুকু হবে সেটা আপনি নিজে থেকে কাস্টমাইজ
আচ্ছা, কাস্টমাইজ করতে না পারলে ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, মানে হিউম্যান ফেস গুলো বেশি একটু ফর্সা করে ফেলছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। যেটা দেখতে খারাপ পাচ্ছেন, আই থিঙ্ক ভালোই, খারাপ না। মানে এগুলো তোমার এগুলাই আই থিঙ্ক এরকম ফর্সা ছবি অনেকেই পছন্দ করো, মানে আমি নিজেও পছন্দ করি এই আর কি। আর যে ব্লারটা করছে, ব্লারটা খারাপ না, মনে হচ্ছে একদম ঠিকঠাকই আছে মনে হচ্ছে। যদিও এখানে কোনো কি বলে এডিট করতে পারবে না বাই ডিফল্ট ভাবে, বাট তারপরে দেখতে খারাপ লাগছে না, ভালোই। তো চলো বিউটি প্লে করি। করতে পারবেন আপনি পিকচারটা জাস্ট ব্লাইন্ডলি তুলবেন, পিক্সেল নিজে থেকে ধাপ করে হচ্ছে যে একটা ব্লার আইনা বসায় দিবে, আপনাকে সেই ব্লারটা নিয়ে বসে থাকতে হবে। এবং এজ ডিটেক্টর যে খুব বেশি ভালো করতে পারে ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে চুল টুল কেটে ফেলতেছে, কান কেটে ফেলতেছে, এবং একটু কমপ্লিকেটেড লাইট সিচুয়েশন হলে দেখা যায় যে মানে ঠিকঠাকভাবে মানে পোর্ট্রেটটা ধরতেই পারতেছে না, এবং এমন পোর্ট্রেট দেয় যেটা পোর্ট্রেট নাকি নর্মাল মোডের পিকচার সেটাই বোঝা যায় না। তো এই ধরনের কিছু প্রবলেম আমি ফেস করেছি, হয়তো এই স্যাম্পলগুলো দেখে নিজেরা একটা আইডিয়া করতে পারতেছেন যে এই পিক্সেল 8a থেকে আসলে কেমন লেভেলের পোর্ট্রেট পাওয়া যায়। যারা বলে পিক্সেল একদমই বেস্ট ক্যামেরা দেয় মার্কেটের, মানে এদের থেকে বেস্ট ক্যামেরা কেউ দিতে পারে না, তাদেরকে বলবো যে পিক্সেল এর সাথে যদি আপনারা চান তাহলে S22 এর একটা কম্পেয়ার করে দেখাবো যে আসলে পিকচার কোয়ালিটি স্যামসাং এরটা বেটার নাকি পিক্সেল এরটা বেটার, তখনই বুঝতে পারবেন কি অবস্থা। আপনার কাছে যদি মনে হয় যে পিক্সেলের এই পোর্ট্রেটগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি খুব বেশি একটা আহামরি ভালো লাগে নাই। দেন যখন এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলতেছিলাম সেইগুলো আমার কাছে ভালো লাগতেছিল, এর কারণ হচ্ছে পিক্সেলের সেলফি আমার কাছে বরাবরই ভালো লাগে, এটার ওয়াইড ফোকাল লেন্থ। হ্যাঁ, সেলফি ক্যামেরার ছবিগুলো বেশি ভালো, খারাপ না, কিন্তু ছবি ওই যে হিউম্যান ফেস গুলো কিন্তু বেশি ফর্সা করে ফেলতে, তাই না? মানে তুমি যদি কালা হয়ে থাকো, তোমাকে একদম মেকআপ দিয়ে একদম পুরো ফর্সা করে ফেলবে, ফর্সা করে ফেলবে, ঠিক আছে? যেটা দেখতে এরকমই মনে হচ্ছে। ছবির কোয়ালিটি দেখতে খুবই ভালো, খারাপ না, ডিটেলস শার্পনেস ওরকম ঘাটতি নেই, বাট ছবিটা একটু বেশি ফর্সা করে, যেটা দেখতে খারাপ লাগছে না, ভালোই। তো চলো বিউটি প্লে করি। কারণে কারণ এটা দিয়ে অনেক বেশি মানুষজন একই সাথে পিকচার তোলা যায়, এবং ছবি তুলে দেখা যায় যে অনেক মানে ওয়াইড লাগে, পিকচারটা দেখতে অনেক বেশি সেটাই তো সুন্দর লাগে। বললাম, আইফোন এবং স্যামসাং এ এত ওয়াইড পিকচার আমি কখনোই তুলতে দেখি নাই, তো সেই জায়গায় বেশি পিক্সেলের ফর্সা করে ফেলে এই আর এই কি। কারণেই ভালো লাগে। বাট পিকচারের কোয়ালিটির কথা যদি বলি তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল, এবং মেইন ক্যামেরার মতো এর ফ্রন্ট ক্যামেরা তো ওভার কন্ট্রাস্টে যে ব্যাপারটা সেটা কিন্তু এই জায়গায়ও দেখতে পাবেন। দেন যদি আমরা এটার ভিডিও নিয়ে কথা বলি তাহলে তো অবশ্যই আমাদেরকে আউটডোরে যেতে হবে, তো চলুন আউটডোরে গিয়ে এটার একটা ভিডিও টেস্ট করে দেখি কি অবস্থা। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পিক্সেল 6a দিয়ে 4K 30 fps এ আলট্রা ওয়াইডে রেকর্ড হচ্ছে, এবং এটার আলট্রা ওয়াইডে কিন্তু 4K 60 fps এর কোনো অপশন নাই, মানে আপনাকে হচ্ছে 4K 30 fps পর্যন্ত লক থাকতে হবে। 4K 30 fps এ যদি আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু আপনি চাইলে মেইন লেন্সে শিফট করতে পারবেন। আমি যদি আপনাকে একটু মেইন লেন্সে শিফট করে দেখাই, এই হচ্ছে মেইন লেন্স, এবং লেন্স শিফটিং কতটা স্মুথ সেটাও কিন্তু একটু বুঝতে পারবেন। এই যে এখন কিন্তু লেন্স শিফট করতেছে, এবং এটাকে আপনি ডিজিটালি কিন্তু 5x পর্যন্ত জুম করতে পারবেন। আমি যদি এইদিকে একটু জুম করে দেখাই, এই যে দেখেন 5x পর্যন্ত জুম করা যায়। আর যদি আপনি চান যে 1x এ ভিডিও করবেন তাহলে 1x এ ভিডিও রেকর্ড করা অবস্থায় কিন্তু আপনি এইভাবে হাতে রেখে ভিডিও করতে পারবেন, এবং এরকম একটা ফ্রেম পাবেন। আর এইটার ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো হয় এখন যদি আমি এই দিক থেকে ধরি তাহলে বুঝতে পারবেন, কারণ হচ্ছে পিছনে প্রচুর পরিমাণে রোদ, সেই জায়গায় আমাকে কতটুকু ভালোভাবে দেখা যাচ্ছে সেটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে। ক্যামেরার পার্টটা দেখে হয়তো বা অনেকেই অলরেডি হতাশ হয়ে গেছেন, হতাশ হওয়ার কিছু নাই, আপনাকে আরেকটু হতাশ করবো হচ্ছে এটার পারফরমেন্স দেখায়। এটার পারফরমেন্সের জায়গায় হতাশ করার কারণটা হচ্ছে জাস্ট আপনি এটার দিকে একবার তাকান তাহলেই বুঝতে পারবেন যে এটার কি অবস্থা। এই হচ্ছে এটার থার্মাল থ্রটলিং টেস্ট, এবং এইটাকে আমরা 50 মিনিটের একটা টেস্ট দিছিলাম, এবং দেওয়ার পরে হচ্ছে এই হচ্ছে অবস্থা। এবং 50 মিনিটের মধ্যে যাওয়ার পরে এটা মোটামুটি 1-2 মিনিট পরে এটার পারফরমেন্স এত বেশি ড্রপ করছে যেটা পারফরমেন্স মোটামুটি 60%-এর মতো চলে আসছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা দিয়ে যদি আপনি গেমিং করেন, আধা ঘন্টা 1 ঘন্টা গেমিং করার পরে এটার অবস্থা একদমই বাজে হয়ে যাবে, মানে কোনো অবস্থাতেই গেমিং করা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। প্রচুর পরিমাণে ল্যাগ দেয়, ফ্রেম ড্রপ করে, হ্যাং করে, এরকম প্রবলেম আমি ফেস করে, এবং প্রচুর পরিমাণের ওভারহিট হচ্ছিল যে হাতেই রাখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যার কারণে যারা গেমার রয়েছেন তাদেরকে বলবো যে এই ফোন থেকে আপনি 500 হাত দূরে থাকেন, কারণ হচ্ছে এই দামে কিন্তু আপনি নতুন ফোন পেয়ে যাবেন যেগুলো গেমিংয়ে এটা থেকে অনেক অনেক বেশি বেটার। তাহলে এই ধরনের ইউজড ফোনের কাছে আসার আপনার কোনো দরকারই নাই। গেমিং ভাইয়েরা যারা রয়েছেন, মানে গেমার ভাইয়েরা, তারা চাইলে এই ভিডিওটা এই জায়গাতেই স্কিপ করতে পারেন। কিন্তু এটার পারফরমেন্স কি আসলেই এত খারাপ? এটার মধ্যে হচ্ছে গুগলের নিজস্ব যে টেনসর G3 চিপটা রয়েছে সেই চিপটা ইউজ করা হয়েছে, এবং এই চিপটা শুধুমাত্র রেগুলার লাইফে ইউজ করা কিংবা আপনি যখন পিকচার তুলবেন বা ভিডিও করবেন সেই সব জায়গায় কিন্তু খুবই ভালো কাজ করে। রেগুলার লাইফে যখন আপনি ইউজ করেন ফেসবুক, ইউটিউব, এই ধরনের অ্যাপগুলো, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতে পারবেন, কোনো অবস্থাতে প্যারা খাবেন না। কিন্তু যখন আপনি গেমিং করতে যাবেন তখন এটার পারফরমেন্স নিয়ে আপনি হতাশ হবেন। তাছাড়া আমার কাছে মনে হয় না যে এটার পারফরমেন্স নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে। ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপ ঠিকঠাকই চলে। এখন মানুষজন আমাকে গালি দিবে শিওর যে এত টাকা দিয়ে ফোন কিনবো শুধুমাত্র এগুলো চালানোর জন্য, অবশ্যই একটু হেভি ইউজ করবো। আপনি গেমিং বাদে হেভি ইউজ করতে পারেন, প্যারা খাবেন না। এবং এটা যারা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন, এটার মধ্যে বাই দ্য ওয়ে অ্যান্ড্রয়েড 16 এর লেটেস্ট সফটওয়্যার আপডেট দেওয়া রয়েছে। এটা আপডেট দেওয়ার পরও আমি খুব বেশি একটা বাগ লুকের দেখা পাই নাই, মানে ল্যাগ হ্যাং আমি খুব একটা দেখি নাই, একদম ফ্লুয়েন্টলি চলতেছে। তো ওই জায়গাটাতে আমি খুব একটা কমপ্লেন করতে চাচ্ছি না।
কিন্তু কমপ্লেন করবো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটার ব্যাটারি ব্যাকআপ ভাবছিলাম যে আরেকটু বেশি দিবে, কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি একটা আহামরি বেশি দিচ্ছে যে এরকম না। এটার মধ্যে মাত্র 4492 mAh এর একটা ব্যাটারি ইউজ করা আছে। মানে 4482 মানে 4482 এমএচ একটা ব্যাটারি, যেটা 30,000 টাকা ফোন নেওয়া নিতে হচ্ছে। তো যেটা আসলে কি মানে বর্তমান ফোনের সাথে কি মানানসই না। হ্যাঁ, বর্তমান ফোনে আমরা কি 15-10,000 টাকা ফোনের মধ্যে 7,000 এমএচ এর ব্যাটারি পাই, সেই জায়গায় 30,000 টাকা ফোনে 4,480 যাই হোক এরকমই হয়তো বাট এই এত কম ব্যাটারি, হ্যাঁ এটা আসলে হতাশাজনক একটা ব্যাপার। তো যেটা আমি আসলে মানতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। এই ব্যাটারি দিয়ে আমি 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো খুবই কম স্ক্রিন অন ব্যাকআপ, টাইম খুবই কম। পাচ্ছিলাম। মানে সারাদিন আপনার টেনে টুনে পার হয়ে যাবে, কিন্তু দিন শেষে আপনাকে এই ফোনটাকে চার্জ দিতে হবে। তার উপর যদি আপনি আউটডোরে গিয়ে একটু রোদের মধ্যে ছবি টবি তোলেন, ফোনটা একটু ওভারহিট হয়, তখন কিন্তু ব্যাটারিটা আরো বেশি ড্রেন করতে থাকে। তো তখন আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খেয়ে যাবেন। তো এখন আলটিমেটলি কথা হচ্ছে যে এই পিক্সেল 8 আসলে কারা কিনবেন? যারা একদমই ট্রু ন্যাচারাল কালারের পিকচার চান, যে আপনার খুব বেশি বুস্টেড কালার পছন্দ না, একদমই ন্যাচারাল ফটোগ্রাফি করতে চান, এই ধরনের ইউজার যদি হয়ে থাকেন, অথবা আপনি একটা পিক্সেল ডিভাইস ইউজ করতে চাইতেছেন, আপনার বাজেট মোটামুটি 30,000 টাকা এবং একটু লেটেস্ট ফোন খুঁজে থাকেন, তাদেরকে বলবো যে আপনি পিক্সেল 8 এটা দেখতে পারেন। যদি কিনা আপনার কাছে ডিসপ্লের এই চারপাশের বেজেলটা মানে কোনো কিছুই মনে না হয় আর কি। বাট এটার কারণে আমি অ্যাটলিস্ট কাউকে সাজেস্ট করি না। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ওকে, তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো ছিল 30,000 সেরা ক্যামেরা ফোন পিক্সেল 8 এ ফুল রিভিউ, ঠিক আছে? তো পিক্সেল 8 এ ফুল রিভিউ আমরা দেখে নিলাম। এটা অবশ্যই একটু হতাশাজনক, কারণ মানে 30,000 টাকা হিসাবে এটাকে আমি এখন ভ্যালু ফর মানি বলতে পারছি না। এটা দাম যদি এখন 17 থেকে 18 হতো তাহলে আসলেই ভালো হতো। হ্যাঁ, একসময় এটা লাখ টাকার ফোন ছিল, বাট এখন এটা ইউজ ফোন, আর তার জন্য এই কারণে কি দামটা কমেছে। বাট তারপরও 17 থেকে 18 বা 20,000 টাকা হতো তাহলে বলতাম যে এটা ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট 30,000 টাকা হিসেবে ফোনটাকে আসলে ভ্যালু ফর মানি না, কারণ এই যে ডিসপ্লে চেইন বেজেলটা সুপার লেভেলের মোটা। হ্যাঁ, বেজেলটা বেশি মোটা, আর উপরে আপার চেইন আর সাইড প্যানেল যে চেইন গুলো ওইগুলো সিমেট্রিক্যাল বাট মোটা, যেটা দেখতে খুবই খারাপ লাগছে। বাট পাঞ্চল কাটআউটটা ঠিকঠাকই আছে, খারাপ না। আর ডিসপ্লেটা আসলে কালারফুল, ডিসপ্লেটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, কর্নিং গ্লোবালসের টি একটা সম্ভবত কি প্রোটেকশন দিয়েছে, যেটা খুবই একটা কম। বাট এখানে প্রোটেকশন আরেকটু ভালো দিলে আসলে ভালো হতো, যেটা তারা দেয়নি। বাট ডিসপ্লেটা আসলে সুন্দর, কারণ কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, খুবই কালারফুল কন্টেন্ট দেখতে পাবে, যেটা কোনো সমস্যা হবে না। আর ওভারঅল যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনটা আসলে কিউট, কারণ দেখতে খুবই সুন্দর এবং খুবই চারোদিক থেকে পুরো রাউন্ড, পিছনে এবং সামনে দুই সাইড চারোদিকে পুরো রাউন্ড, যেটা দেখতে খুবই কিউট লাগে, খুবই সুন্দর লাগে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ডিজাইনের নিয়ে কোনো সমস্যা নেই, বাট বিল কোয়ালিটি একটু কমতি দিয়েছে এই আর কি। বাট তারপর ভালো, খারাপ না। এরপর যদি আসি, তোমার কি বলে চিপসের টেনসর G3 সম্ভবত, যেটা দিয়ে তুমি রেগুলার কাজ বাস সবই করতে পারবে, সমস্যা হবে না। বাট গেমিং করতে গেলে প্যারা খাবে, কারণ গেমিং করতে গেলে মোবাইলটা অনেক গরম এবং হিট জেনারেট করবে। তো সেই হিসেবে কি ভালো একটা পারফরমেন্স পাবে না, যেটা একটা হতাশাজনক ব্যাপার। তো এই কারণে চিপসেটটা খুবই দুর্বল, বা পারফরমেন্স কি খুবই দুর্বল। এরপর যদি তোমার আসি ব্যাটারি সেগমেন্ট খুবই কম। মানে বর্তমানে 10,000-15,000 টাকা ফোনের মধ্যে 7,000 mAh বা 7,500 এরকম বা 6,500 এরকম ব্যাটারি পেয়ে থাকি। সেই জায়গায় এটা 30,000 টাকা ফোন, তাও আবার কি মানে ব্যাটারি পাচ্ছি 5,000 mAh না, এখানে পাচ্ছি 4,482 mAh সম্ভবত, এরকমই কিছু বলা যায়, মনে নাই। তো এত কম ব্যাটারি, তাও আবার একটা বাজেট ফোনে 30,000 টাকা ফোনে, এটা আসলে মানতে পারছি না। তো ওই হিসেবে কি ব্যাটারি সেগমেন্টে কি এখানে অনেকটা পিছিয়ে আছে। আবার কি ব্যাটারি ব্যাকআপ খুবই কম, 5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং এবার। তো ব্যাটারি সেগমেন্টে তারা কি অনেক পিছিয়ে আছে। আইপি রেটিং আছে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। আর এখানে অ্যান্ড্রয়েড আপডেট কয় বছর দিবে সেটাও জানি না। অবশ্যই পিক্সেল ফোনে কি অ্যান্ড্রয়েড আরো বেশি ভালোই দিয়ে থাকে, বাট এখন তারা কোনো কিছু মেনশন করুন, তো তাই আমি বলতে পারছি না যেটা আসলে কত বছরে অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আর ক্যামেরার কথা বলি, হ্যাঁ ক্যামেরার ছবিগুলো দেখলাম, মানে দুইটা সেন্সর পিছনে আর সামনে একটা সেন্সর। তো সামনেটা হলো 13 মেগাপিক্সেল, আর পিছনেটা হলো কি 64 মেগাপিক্সেল সম্ভবত মেইন ক্যামেরা, আর 13 মেগাপিক্সেল কি আলট্রা ওয়াইড। তো ছবির কোয়ালিটি বেশ ন্যাচারাল, খুবই ভালো, খারাপ না। বাট মনে হচ্ছে কি ছবিগুলো একটু বেশি ডার্ক বা একটু অন্ধকার লাগে এই আর কি। বাট ডিটেল শার্পনেস ভালোই আছে, খারাপ না। ছবিগুলো মোটামুটি অ্যাভারেজ কাজ চালানোর মতো। আর সেলফি ক্যামেরা দেখলাম বেশি একদম মানে কি হিউম্যান ফেস গুলো বেশি একদম হোয়াইট করে ফেলে, মানে বেশি ফর্সা করে ফেলে, মানে মেকআপ দিয়ে পুরোপুরি ফর্সা করে ফেলে, যেটা দেখতে খারাপ লাগে না, দেখতে সুন্দরই লাগে। তারপর অতিরিক্ত ফর্সা করে ফেলে, যেটা একটু নোটিস করলাম এই আর কি। তো ছবি কোয়ালিটি মোটামুটি ভালো, আর ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ বলা যায়, কাজ চালানোর মতো। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অবশ্যই ভেবেচিন্তে নেবে, কারণ ফোনটা কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু মোবাইলটা অনেক গরম হয় বা হিট জেনারেট করে, যেটা একটা সমস্যা। তো ওভারঅল ফোনটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। যেটা এটার দাম যদি ওই যে বললাম 17 থেকে 18 বা 20,000 টাকা হলো, তাহলে মোটামুটি একটা ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট ফোনটাকে অনেক অতিরিক্ত হিট জেনারেট করে, ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে গেলে কি অতিরিক্ত হিট জেনারেট করে, যেটা একটা সমস্যা। তো ওই হিসেবে কি এটা ভ্যালু ফর মানি বলতেই পারছি না। বাট ছবিগুলো আর কি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। এগুলো মোটামুটি ন্যাচারাল দেখতে, বাট বেশি ডার্ক করে ফেলে, হ্যাঁ বেশি ডার্ক করে ফেলে, যেটা একটা সমস্যা। তো এই ছিল আজকের কনক্লুশন ভিডিও। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব
এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।